সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ। আজকে অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। পৃথিবীর কোনো দেশই কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বাণিজ্যের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেইগুলো আমরা একটা এই ছকের মাধ্যমে দেখতে পারি। সেটা হলো গ্লোবালাইজেশন। মূলত গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বর্তমান যুগকে একটি হাতের মুঠায় করে নিয়ে এসেছে, বা বিশ্বটাকে আমরা একটা গ্রাম হিসাবে চিহ্নিত করতে পারি। সেক্ষেত্রে গ্লোবালাইজেশনের দ্বারা এই ইন্টারন্যাশনাল ট্রেড আরো অধিকতর বা বিস্তৃত ক্ষেত্রে আমাদের সমাজকে, আমাদের জাতিসত্তাকে, আমাদের দেশসমূহকে আরো ঘনিষ্ঠ এবং আরো কাছাকাছি করে তুলেছে। পাশাপাশি আউটসোর্সিং এর কাজ তোমরা জানো, এখন বর্তমানে এই কাজের মাধ্যমে ইকোনমিক্যাল শক্তিকে বা পরাশক্তিকে আরো বেশি করে সংঘবদ্ধ করে তুলেছে এই কাজকে। সাধারণত যুব সমাজ এই কাজের প্রতি বেশ আগ্রহী বর্তমান যুগে। তাতে করে লক্ষ্য করা যায় যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেই দেশের যত বেশি শক্তিশালী, সেই দেশই বর্তমান বিশ্বে অত্যন্ত শক্তিধর এবং গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি আছে ট্যারিফ বা শুল্ক, ইম্পোর্ট কস্ট, কাস্টমস, ডকুমেন্টস, ইন্স্যুরেন্স, এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বা একটি দেশের আইন কানুন বা দাম ব্যবস্থা, এই বিষয়গুলোকে সমন্বয় সাধনের জন্যই মূলত ইন্টারন্যাশনাল ট্রেডটি আমরা আলোচনা করে থাকি। সাধারণত একটি দেশের প্রযুক্তিগত দক্ষতা, জলবায়ু, উৎপাদন পদ্ধতি, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেই দেশের বাণিজ্য। তো সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড বিবেচনার ক্ষেত্রে আমরা যে জিনিসটি লক্ষ্য করে থাকব সেটি হলো একটি নির্দিষ্ট সময়ে দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যে বাণিজ্য সংঘটিত হয় সেটাকেই সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়ে থাকে। তার এর মূল ভিত্তিটা কি? আন্তর্জাতিক বাণিজ্যের বেইজের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যের বেইজের ক্ষেত্রে দুইটি সার্বভৌম দেশ হতে হবে। দুইটি সার্বভৌম দেশ, এটা কমপক্ষে এক বা একাধিক দ্রব্য, এক বা একাধিক দ্রব্য বা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, নির্দিষ্ট সময় বিবেচ্য। তাহলে এই সমস্ত বিষয়গুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুইটি দেশের পৃথক বাণিজ্য নীতি ও রাজস্ব নীতি, পৃথক মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রা ও ব্যাংকিং
ব্যবস্থা। কেননা আমরা জেনে থাকি যে এক একটি দেশের এক একটি মুদ্রা থাকে এবং সে দেশের মুদ্রানীতি বা রাজস্ব নীতির মধ্যেও বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এই বিনিময় রেট একটা গুরুত্বপূর্ণ, এক্সচেঞ্জ রেট আমরা যেটা এখানে বলেছি, এই এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার, মুদ্রা বিনিময় হার, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আবারও বলছি, দুইটি সার্বভৌম দেশ বা এখানে একাধিক দেশ হতে পারে, এক বা একাধিক দ্রব্য হতে পারে, তারপর হলো নির্দিষ্ট সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পৃথক দেশগুলোর পৃথক বাণিজ্য নীতি, রাজস্ব নীতি, এরপর হলো পৃথক মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা, তারপর হলো বিনিময় হার। এই সমস্ত বিষয়ের উপরই মূলত ইন্টারন্যাশনাল ট্রেড ভিত্তি করে হয়ে থাকে। এবার আসবো আমরা বাণিজ্য কয় ধরনের। ট্রেডকে আমরা দুই ধরনের প্রাথমিকভাবে বলতে পারি। একটা হলো ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্য, এবং অপরটি হলো ইন্টারন্যাশনাল ট্রেড। সাধারণত একটি দেশের, স্বাধীন বা সার্বভৌম দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয়, এক্ষেত্রে এক বা একাধিক দ্রব্য বিবেচ্য হতে পারে, একটি নির্দিষ্ট সময়ে বিবেচ্য হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টারনাল ট্রেড। ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্য আমরা যদি বুঝতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ইত্যাদি জায়গাগুলোতে আমরা যে কয়টা নাম এখানে লিখেছি, ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সবগুলোই বিভাগীয় শহর। এই সমস্ত জায়গার অভ্যন্তরে দ্রব্য বিনিময় বা দ্রব্য আদান প্রদান বা ব্যবসা বাণিজ্য সংগঠিত হলে আমরা সেটাকে বলতে পারি অভ্যন্তরীণ বাণিজ্য। ধরা যাক রাজশাহীতে ফজলি আম উৎপাদিত হয়, এক্ষেত্রে নির্দিষ্ট প্রযুক্তি এবং জলবায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহীর আম ঢাকায় কিংবা বরিশালে কিংবা চট্টগ্রামে একই জলবায়ুতে অবস্থিত নয় বিধায় রাজশাহীর আমের স্বাদ এই সমস্ত অঞ্চলে ভালো পাওয়া যাবে না এবং ভালোভাবে উৎপাদিত হবে না। আম কিন্তু এই সমস্ত শহরেই উৎপাদিত হয়, সমস্ত এলাকায় উৎপাদিত হয়, কিন্তু রাজশাহীর স্পেশাল আম, এক্ষেত্রে জলবায়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং এই একটি দেশের মধ্যে এই সব কয়টি জায়গায় বাংলাদেশের অন্তর্গত, বাংলাদেশের সীমারেখার মধ্যে অবস্থিত বিধায় এই জায়গাগুলোর মধ্যে সংগঠিত বাণিজ্যর নাম হলো অভ্যন্তরীণ বাণিজ্য বা ইন্টারনাল ট্রেড। অপরদিকে ইন্টারন্যাশনাল ট্রেডকে আমরা বলতে পারি দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে একটি আইনগত প্রক্রিয়ায় যে ধরনের বাণিজ্য সংঘটিত হয়। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট বা আমদানি ও রপ্তানি। এক্ষেত্রে যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান কিংবা যুক্তরাজ্য, এই সমস্ত দেশগুলোর মধ্যে একটি দেশ অপর দেশের
মধ্যে যে দ্রব্য বিনিময় আদান প্রদান করে থাকে এটাকেই আমরা সাধারণত ইন্টারন্যাশনাল ট্রেড বলে থাকি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটাই, সেটা হলো দেশগুলো নিজ নিজ আর্থিক সংগতি এবং মুদ্রানীতি ও রাজস্ব নীতির উপর নির্ভর করে কোন দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে কম ব্যয় বহন করতে পারে, কস্টিং প্রাইসটা সবচেয়ে কম হয় এবং প্রফিট যেই দেশে যেই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বেশি হয় সেই সমস্ত দ্রব্যই কিন্তু ওই দেশে উৎপাদিত হবে। ইন্টারন্যাশনাল ট্রেড এর সুবিধাটাই এখানে। তাহলে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম সেটা হলো দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিবেচ্য এবং দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বা দ্রব্য ভোগের ক্ষেত্রে একটি দেশ অপর দেশের উপর নির্ভরশীল এবং দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে দেশগুলো আধিক্য দিয়ে থাকে যেই সমস্ত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে জলবায়ু প্রযুক্তি এবং আর্থিক সঙ্গতি সাপোর্ট করে সেই সমস্ত দ্রব্যগুলোই এই সমস্ত দেশে উৎপাদিত হয়ে থাকে। এবার ইন্টারন্যাশনাল ট্রেড এবং ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো আমরা পরিলক্ষিত করে থাকি সেগুলো হলো, একটি হলো ভৌগোলিক সীমারেখা। এখানে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে ইন্টারনাল ট্রেড হয়, আর ইন্টারন্যাশনাল ট্রেড হবে এই সীমানার বাইরে গিয়ে পৃথক কোন রাষ্ট্রের সাথে যে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠিত হয়। ব্যাংক ব্যবস্থা আমরা জেনে থাকি এক একটি দেশের ব্যাংক ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা এক এক ধরনের। সেক্ষেত্রে বিনিময় হারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা ধরা যাক যুক্তরাষ্ট্রে মুদ্রার নাম ডলার, বাংলাদেশের মুদ্রার নাম টাকা। এক্ষেত্রে দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে বা আদান প্রদানের ক্ষেত্রে এই ডলার এবং টাকার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে লক্ষ্য করা যায়। দুইটি দেশের বাণিজ্য নীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য নীতির ক্ষেত্রে এই দুইটি দেশের মধ্যে সমন্বয় সাধিত হয় এই ট্রেড করার ক্ষেত্রে, এবং বাজার ব্যবস্থা বা প্রাকৃতিক সম্পদের ব্যবহার, বাজার ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ এছাড়াও ভোগের পরিমাণ, তারপর হলো সরকারের নীতি, নিয়ন্ত্রণকারী সংস্থা, স্বনির্ভরতা, রুচি এবং পছন্দ। আমরা জেনে থাকব যে কোন দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে ভোক্তা অধিক গুরুত্ব দিয়ে থাকে। ধরা যাক জার্মানিতে একটি ক্রিম উৎপাদিত হলো, সেই দ্রব্যের প্রতি বাংলাদেশি মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। অবশ্যই সেই দ্রব্যের গুণাগুণ এবং সেই দ্রব্যের স্থায়িত্ব এই বিষয়ের ক্ষেত্রেই সাধারণত ওই দ্রব্য আমদানি কারকরা আমদানি করে থাকে এবং এভাবেই মূলত বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড এবং ইন্টারনাল ট্রেড দুইটি ব্যবস্থার ভিত্তিতেই মূলত একই ধরনের, শুধুমাত্র ভৌগোলিক সীমা এবং কিছু কিছু আইন কানুন এর ক্ষেত্রে একটি কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। মূলত দুই ধরনের বাণিজ্যই আমাদের
উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসবো ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল ট্রেডের গুরুত্ব হলো সম্পদের উত্তম ব্যবহার, উৎপাদনকারী দেশ তার নিজস্ব প্রাকৃতিক এবং অন্যান্য সম্পদ ব্যবহারের দ্বারা এটা উত্তম রূপে ব্যবহার করতে পারে উৎপাদন ক্ষেত্রে। কস্ট ইন প্রাইস যাতে মিনিমাইজ করা যায় সেক্ষেত্রে তারা লক্ষ্য রাখে। উৎপাদন বৃদ্ধি, কোন দেশের কোন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেতে পারে আকস্মিকভাবে বা কোনো কারণে, সেক্ষেত্রে উৎপাদনকারী দেশ ওই সমস্ত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে দিয়ে বাণিজ্য এগিয়ে নিয়ে যেতে পারে। উদ্বৃত্ত পণ্য রপ্তানি, ধরা যাক আমের উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণের পরেও অতিরিক্ত উৎপাদন করলো, সেক্ষেত্রে অতিরিক্ত দ্রব্য অপচয় না করে বা ফেলে না দিয়ে সেই দ্রব্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি। অনুৎপাদিত দ্রব্যের ভোগ, যেই সমস্ত দ্রব্য আমাদের দেশে উৎপাদন হয় না সেই সমস্ত দ্রব্য আমরা ব্যবহার করতে পারি। যেমন মালয়েশিয়ায় উৎপাদিত পাম অয়েল, এটি বাংলাদেশে উৎপাদিত হয় না, সেক্ষেত্রে আমরা সেই দ্রব্য ভোগ করতে পারি। এই ধরনের আরো অনেক দ্রব্য রয়েছে যা আমাদের দেশে উৎপাদিত হয় না, অথচ আমরা সেই দ্রব্যগুলো এই ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে ব্যবহার করতে পারি বা ভোগ করতে পারি। মূলধনী দ্রব্যের আমদানি, আমরা সাধারণত জানি মেশিনারিজ, টুলস, এই সমস্ত দ্রব্যগুলো বাংলাদেশে উৎপাদিত হয় না, সেক্ষেত্রে আমরা যে সমস্ত দেশে এই মূলধনী দ্রব্য উৎপাদন করে সেই সমস্ত দেশ থেকে আমরা আমদানির মাধ্যমে এই দ্রব্য ভোগের সুবিধা লাভ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে খাদ্য ঘাটতি পূরণ, যেমন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন দেশ পেঁয়াজ উৎপাদনকারী যে সমস্ত দেশ রয়েছে সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানির মাধ্যমে আমরা এই খাদ্য ঘাটতি পূরণ করে থাকি। কারিগরি প্রযুক্তিগত দক্ষতা, দক্ষতা বৃদ্ধি করতে পারি। এছাড়াও ভোক্তাদের বিভিন্ন ধরনের সুবিধা, দেশীয় বাজারের সম্প্রসারণ, আমাদের দেশের মানব সম্পদ রপ্তানিতে আমরা এই আন্তর্জাতিক ট্রেডের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারি। যেমন আমাদের দেশের বহু মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য কিংবা আমেরিকা মহাদেশে কিংবা অস্ট্রেলিয়া মহাদেশে, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের দেশে মানুষ বা মানব সম্পদ কাজ করে আসছে। এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করেই আন্তর্জাতিক সহযোগিতা নির্ভর করে। আন্তর্জাতিক
সহযোগিতা বৃদ্ধি পায়। সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাস এর দ্বারা পৃথিবীময় যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রেও আন্তর্জাতিক সহায়তা বা আন্তর্জাতিক ট্রেডের মাধ্যমে এই সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পারি। তো সুতরাং আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে যা শিখতে পারলাম সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্য কি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ধরন বা আন্তর্জাতিক বাণিজ্য কি কি বিষয়ের উপর নির্ভরশীল এবং আন্তর্জাতিক বাণিজ্য এর দ্বারা কি ধরনের লাভবান একটি দেশ বা দুই বা ততোধিক দেশ হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। তোমরা বাসায় বসে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করবে বই থেকে। তোমাদেরকে আমার সাথে ক্লাসে থাকার জন্য অনেক ধন্যবাদ।